চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লী কবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প। আজ শুনবেন এর পঞ্চম পর্ব। আজ রয়েছে দুইটি গল্প। প্রথম গল্প কে আগে শুলে যাইবে, দ্বিতীয় গল্প রহিমউদ্দির ভাইয়ের বেটা। তো চলুন শুরু করা যাক পল্লী কবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্পের পঞ্চম পর্ব। প্রথম গল্প কে আগে শুলে যাইবে। গুরু শিষ্য নানা দেশে ঘুরিয়া বেড়ায়। ঘুরিতে ঘুরিতে তাহারা এক নতুন দেশে আসিল। গুরু শিষ্যকে 4 আনা পয়সা দিয়া বাজার করিতে পাঠাইল। কিছুক্ষণ পরে মোটের মাথায় এক প্রকাণ্ড বোঝা চাপাইয়া শিষ্য আসিয়া উপস্থিত। সেই বোঝার মধ্যে চাল, ডাল, ঘি, তেল, মাছ, মাংস, সন্দেশ, রসগোল্লা আরও কত কি। গুরু আশ্চর্য হইয়া শিষ্যকে জিজ্ঞাসা করিল, মাত্র 4 আনা বাজার করতে দিয়াছিলাম, এত জিনিস কি করিয়া কিনলে? শিষ্য উত্তর করিল, গুরু ঠাকুর, বলিব কি, এদেশের সব জিনিসের দামই 2 পয়সা করিয়া সের। দুধের দামও 2 পয়সা সের, আবার ঘি, মাখন, সন্দেশ, রসগোল্লার দামও 2 পয়সা সের। সঙ্গে যে মোট আনিলাম তাকেও মাত্র 2টি পয়সায় দিতে হইবে। গুরু বলিল, শিগগিরই রান্না কর। রান্না হইলে খাইয়া দাইয়া গুরু শিষ্যকে হুকুম করিল, তাড়াতাড়ি কাপড় চোপড় বুকচাবাদ, এখন এদেশ ছাড়িয়া যাইতে হইবে। শিষ্য অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কেন গুরু ঠাকুর? গুরু ঠাকুর বলিল, যে দেশে সব জিনিসের এক দর, সেখানে পণ্ডিত মূর্খের কোনো তফাত নাই। চল, এদেশ ছাড়িয়া এখনই চলিয়া যাই। শিষ্য উত্তর করিল, এমন সোনার দেশ আর কোথাও পাওয়া যাইবে না। সব জিনিসের দাম এত সস্তা, আপনি যাইবেন তো যান, আমি এই দেশ ছাড়িয়া কোথাও যাইব না। এখানে কিছুদিন সন্দেশ, রসগোল্লা খাইয়া শরীরটা আরেকটু তাজা করিয়া লই। আপনার কাপড়ের বুকচাপ বহিতে বহিতে আমার শরীর কাহিল হইয়া পড়িয়াছে, আর আমি আপনার সঙ্গে থাকিব না। গুরু কত করিয়া বুঝাইল, কিন্তু গুরুর সঙ্গে গেলে শিষ্যর কি লাভ? এমন সস্তা সন্দেশ, রসগোল্লার দেশ ছাড়িয়া সে স্বর্গেও যাইবে না। অজ্ঞতা গুরু একাই চলিয়া গেল। শিষ্য রোজ বাজার করিয়া ঘি, দুধ, মাছ, মাংস, সন্দেশ, রসগোল্লা খায়। অল্প দিনেই তাহার শরীর বেশ নাদুস নদুস হইয়া উঠিল। এদিকে হইয়াছে কি, সেই দেশের এক চোর গেরস্ত বাড়িতে চুরি করিতে যাইয়া দেয়াল চাপা পড়িয়া মারা গেল। চোরের বউ রাজার কাছে যাইয়া নালিশ করিল, রাজামশাই, অমুকের বাড়ির দেয়াল চাপা পড়িয়া আমার স্বামী মারা গিয়াছে, আপনি ইহার বিচার করুন। রাজা তখন সেই গেরস্তকে ডাকিয়া পাঠাইলেন। গেরস্ত আসিলে রাজা বলিলেন, তোমার দেয়াল চাপা পড়িয়া চোর মারা গিয়াছে, আমি তোমাকে শুলে যাওয়ার হুকুম দিলাম। শুল হইল চোখা একটি লোহার দণ্ড, তাহার উপরে যাইয়া গেরস্তকে বসিতে হইবে। সুতরাং শুলে বসিলেই গেরস্তের মৃত্যু হইবে। রাজার হুকুম শুনিয়া গেরস্ত তো ভয়ে কাঁপিয়া অস্থির। সে জোরহাত করিয়া বলিল, মহারাজ, দেয়াল চাপা পড়িয়া যে চোর মারা গিয়াছে ইহা আমার দোষ নয়। যে রাজমিস্ত্রি আমার দেয়াল গড়িয়াছিল তাহারই অপরাধ, কারণ সে শক্ত করিয়া দেয়াল গড়ে নাই। রাজা বলিলেন, এ কথা সত্য, তবে ডাক দাও সে রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রি আসিলে রাজা রাগিয়া মাগিয়া তাহাকে বলিলেন, দেখরে রাজমিস্ত্রি, তুই বড়ই অপরাধ করিয়াছিস। এই গেরস্তের দেয়াল তুই শক্ত করে গাঁথস নাই, তাই গেরস্তের বাড়িতে চুরি করতে আসিয়া চোর দেয়াল চাপা পড়িয়া মারা গিয়াছে। তুমি একটি লোকের মৃত্যুর কারণ হইয়াছ, তাই আমি তোমাকে শুলে চড়িয়া মরার হুকুম দিলাম। ভয়ে কাঁপিতে কাঁপিতে রাজমিস্ত্রি উত্তর করিল, মহারাজ, আমার কোনো কসুর নাই। যে জোগালদার আমাকে কাদা ছানিয়া দিয়াছিল তাহারই অপরাধ। সে ঠিকমতো কাদা ছানিয়া দেয় নাই বলিয়া দেয়াল মজবুত হয় নাই। রাজা বলিল, ডাক সে জোগালদারকে। রাজার হুকুমে জোগালদার আসিয়া রাজার সামনে খাড়া হইল। রাজা তখন বলিলেন, দেখরে জোগালদার, তুমি মস্ত বড় অপরাধ করিয়াছ। ভালোমতো কাদা ছেনিয়া দাও নাই বলিয়া রাজমিস্ত্রি শক্ত করিয়া দেয়াল গাঁথিতে পারে নাই। সেই দেয়াল চাপা পড়িয়া
চোর মারা গিয়াছে। আমি তোমাকে শুলে চড়িয়া মরবার হুকুম দিলাম। ভয়ে জোগালদার কাঁপিতে লাগিল। বেচারা জোগালদার কাজ করিয়া সামান্যই বেতন পায়, তাহা দিয়া নিজেই বা খাইবে কি, আর ছেলে মেয়েদেরই বা খাওয়াইবে কি? না খাইয়া খাইয়া তাহার শরীর কাঠের মতো শুকনা ঠনঠনে। তাহাকে দেখিয়া মন্ত্রী বলিল, মহারাজ, এই লোকটির শরীর শুকনা শোলের মতো। একে শুলের উপর বসাইয়া দিলে শুলের মাথায় আটকাইয়া থাকিবে। রাজা তখন বলিলেন, হাকিম নরে, তবু হুকুম নরে না। আমি যখন আদেশ দিয়াছি তা পালন করিতেই হইবে। দেখো, রাজ্যের কোথায় বেশ মোটাসোটা লোক আছে, তাহাকে আনিয়াই শুলে দাও। রাজার সেপাইরা এ পাড়া ও পাড়া ঘুরিতে ঘুরিতে সেই শিষ্যকে খুঁজিয়া পাইল। মাসখানেক ইচ্ছামতো ঘি দুধ মাখন খাইয়া তাহার শরীর তেল চকচকে হইয়াছে। রাজার পাইকরা তাকে ধরিয়া আনিয়া শুলের কাছে লইয়া গেল। সেখানে হাজার হাজার লোক জমা হইয়াছে। রাজা, রাজার মন্ত্রী, কোটাল, কোটালপুত্র সকলেই আসিয়াছেন। কিছুদিন এদিক ওদিক ঘুরিয়া গুরু ভাবিলেন, শিষ্যটিকে ফেলিয়া আসলাম, যাই দেখে আসি সে কি হালে আছে। এক জায়গায় বহু লোক জড়ো হইয়াছে দেখিয়া গুরুও সেখানে আসিয়া উপস্থিত হইলেন। দেখিয়া গুরু অবাক হইলেন, তাহার শিষ্যকে শুলে চড়াইবার বন্দোবস্ত হইতেছে। শুলের চোখা লোহার কাঠের উপর সবরি কলা, ঘি আর মাখন মাখাইতেছে। শিষ্যকে শুলের উপরে বসাইয়া দিলে চরাত করিয়া সেই চোখা লোহার কাঠি তাহার নাড়ি ভুঁড়ি ছিদ্র করিয়া শরীরের মধ্যে বিধিয়া যাইবে। গুরু ঠাকুর ভাবিতে লাগিলেন, আহা, এই শিষ্যটি বহুদিন তাহার কাপড়ের বুকচা বহিয়া বেড়াইছেন, আজ বিপদের কালে তাহাকে কোনো সাহায্য করিতে পারিব না। মনে মনে একটি ফন্দি করিয়া গুরু ঠাকুর সমস্ত লোকের ভিড় ঠেলিয়া সেই শুলের কাছে যাইয়া উপস্থিত হইল। তোমরা সর, সর, এই লোকটির বদলে আমি শুলে চড়িব। রাজা জিজ্ঞাসা করিলেন, তুমি শুলে চড়িতে চাও কেন? গুরু ঠাকুর বলিল, আজ বসু পুবে, চাঁদ সুরজ ডুববে, এমন সময় যে শুলে চড়িয়া মরিবে সে এই দেশে রাজা হইয়া জন্মগ্রহণ করিবে। মহারাজ, দয়া করুন, এই লোকটির বদলে আমাকে শুলে যাইতে দিন। রাজা বলিলেন, আমি রাজা বাঁচিয়া থাকিতে তুমি শুলে চড়িয়া মরিয়া আবার এদেশের রাজা হইয়া জন্মিবে, তা কখনো হইবে না। আমিই শুলে চড়িব। তখন মন্ত্রী বলেন, না মহারাজ, আমি শুলে চড়িব। গুরু ঠাকুর বলেন, না না, আমিই শুলে চড়িব। তারপর রাজা বলেন, আমি। মন্ত্রী বলেন, আমি। গুরু ঠাকুর বলেন, আমি। প্রায় আধ ঘণ্টা তাক উপস্থিত লোকেরা শুধু আমি আমি শুনিতে লাগিল। তখন রাজা ধমক দিয়া সকলকে সরাইয়া দিয়া নিজেই যাইয়া শুলের উপর বসিলেন। গুরু ঠাকুর শিষ্যকে সঙ্গে করিয়া তাড়াতাড়ি সে দেশ ছাড়িয়া নিজের দেশে ফিরিয়া আসিলেন। দ্বিতীয় গল্প, রহিমউদ্দির ভাইয়ের বেটা। চাচা আর ভাস্তে সন্ধ্যাবেলায় দুজন আলাপ সালাপ করিতেছে। ভাস্তে বলল, চাচা, আজ বাজারে গিয়াছিলাম। চাচা বলিল, যাবি না? তবে বাড়িতে বসিয়া থাকবি নাকি? ভাস্তে, একটা চাল কুমড়া লইয়া গিয়াছিলাম। চাচা বলিল, খালি হাতে বাজারে যাবি নাকি? ভাতিজা বলিল, একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল। চাচা বলিল, দাম জিজ্ঞাসা করিবে না, তবে কি বিনা পয়সায় কুমড়াটা লইবে? ভাতিজা বলিল, আমি ৮ আনা চাহিলাম। চাচা বলিল, ৮ আনা চাবি না, তবে কি মাগনা পয়সায় দিবে অত বড় কুমড়োটা? ভাতিজা বলিল, সে লোকটা ২ আনা বলিল। চাচা বলিল, বলিবে না, অতটুকু কুমড়া তুমি ৮ আনা চাহিলেই হয়, সে নিবে কেন? ভাতিজা বলিল, আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়ো খাইছ কখনো? চাচা বলিল, বেশ বলিয়াছিস, এত বড় কুমড়োটা বেটা ২ আনা মাত্র দর করিল। ভাতিজা বলিল, এমন সময় এক পুলিশ আসিল। চাচা বলিল, আসিবে না? তুমি ভদ্রলোকের ছেলে বলিয়াছ, বাপের পুষ্যি কোনোদিন কুমড়া খাইয়াছ, দেখো না কি হয়। ভাতিজা বলিল, পুলিশ আসিয়া কুমড়োটার দাম জিজ্ঞাসা করিল। চাচা বলিল,
দাম জিজ্ঞাসা করিবে না? পুলিশ বলিয়া কুমড়াটা মাগনা লইবে নাকি? ভাতিজা বলিল, আমি কুমড়াটার দাম ৮ আনা চাহিলাম। চাচা বলিল, বেশ বেশ, আমার ভাস্তে, দাম চাবি না, পুলিশ দেখিয়া ডরাইবি নাকি? ভাস্তে বলিল, পুলিশ ২ আনা দাম করিল। চাচা বলিল, করিবে না, পুলিশ দেখিয়া তারা জিনিসপত্রের দাম দস্তুর জানে না, এতটুকু কুমড়ো, তার দাম ২ আনার বেশি আর কত হইবে? ভাস্তে বলিল, আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়ো খাইয়াছ কোনোদিন? চাচা বলিল, বেশ বলিয়াছিস, পুলিশ বলিয়া ডরাইবি কেন? বেটা ৮ আনার কুমড়োটা ২ আনাই লইতে চায়। ভাতিজা বলিল, তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মার দিল। চাচা বলিল, দিবে না, যত বড় মুখ নয় তত বড় কথা, পুলিশের সঙ্গে বাহাদুরি। ভাতিজা বলিল, মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল। চাচা বলিল, থানায় লইয়া যাইবে না, পুলিশকে তুমি অপমান করিয়াছ। ভাতিজা বলিল, সেখানে গেলে বড় দারোগা আসিল। চাচা বলিল, আসবে না, দেখো তোমার উপর আরো কি দুর্গতি হয়। ভাতিজা বলিল, বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল। চাচা বলিল, দিবে না, তুমি যে রহিমউদ্দির ভাইয়ের বেটা। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।